আজকের এই ককটেল বিস্ফোরণ, বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে। আমরা এখানে আসার সাথে সাথে কেন বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল? তারা বিদ্যুৎ বন্ধ করে দিয়েছিল। স্পষ্টভাবে আমাদেরকে খুন করার পরিকল্পনায় এখানে বোমা বিস্ফোরণ করা হয়েছে। জবাব চাই, আমার ভাইয়ের রক্ত কেন? আওয়ামী লীগ বিএনপি সব একাকার করে আপনারা আসুন, দেখি আপনাদের কত সাহস। দালাল মন্ত্রী হওয়ার চেয়ে আরেকটা দেশের বাজেটে গোলামি করে মন্ত্রী হওয়ার চেয়ে শহীদ শরীফ ওসমান হাদি হয়ে ওই কবরে শুয়ে থাকা আরো শতগুণে ভালো। আমরা শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের দেশকে আমরা রক্ষা করব। এনসিপির সমাবেশস্থলে বোমা হামলার ঘটনা ঘটেছে। দর্শক খবর, এনসিপির সাভারে পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10:15টায় সাভার থানার স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুতে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন। দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে জানা অজানা অনেক রকমের গোপন তথ্য। একটা লাইকে দিয়ে পুরো ভিডিওটি দেখে আসুন। এনসিপির সমাবেশস্থলে বোমা হামলার ঘটনা ঘটেছে। দর্শক খবর, এনসিপির সাভারে পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত 10:15টায় সাভার থানার স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই বিস্ফোরণের পর এনসিপি বিক্ষোভ মিছিল করেছে এবং সারা দেশে অনলাইনে একটা হাইপ তৈরি করার চেষ্টা করছে। প্রথমে এনসিপির সমাবেশস্থলে এই বোমা বিস্ফোরণের তীব্র নিন্দা প্রতিবাদ জানায়। আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কারা এর সাথে জড়িত, কারা এনসিপিকে ইরিটেট করছে বা ঘটনা কি, এগুলো সুষ্ঠু তদন্ত এবং আমরা বিচার চাই, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, আমাদেরকে এরকম কোনো হতাহত বা আহতর খবর আমরা পাইনি যে আমরা সমবেদনা জানাবো। তবে এনসিপি হচ্ছে জুলাই যোদ্ধা। এনসিপির নেতৃত্বে আমাদের জুলাই আন্দোলন হয়েছে। এনসিপি ছিল ইমাম, তখন দল ছিল না, বাট আজকে যারা এনসিপি নেতা তারা ছিল ইমাম, আর জামাত বিএনপি ছিল মুক্তাদি। অতএব এদেরকে আলাদা একটা রেসপেক্টের জায়গায় আপনাদের রাখতেই হবে। আমি এই আলোচনার গভীরে যাওয়ার আগে বলিনি, এনসিপির ছেলেরা যদি জুলাই ব্যবসা করে তারপরও ওরা আমাদের কাছে শ্রদ্ধা, আরো অনেকের চাই যে বেশি শ্রদ্ধা এনসিপির ছেলেরা পাবে। ওরা জুলাই ব্যবসা করলো, ওরা জুলাই ব্যবসা করুক আর যা করুক তার সমালোচনা করবো, কিন্তু ওদের নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। ওরা যদি জীবন বাজি রেখে, নাহিদ, হাসনাত, ওরা জীবন বাজি রেখে যদি আন্দোলন না করতো, ওরা যদি সমন্বয় না করতো, তাহলে বিএনপি তো এমনিতেই জুলাই মাসেও হাসিনার পতন চায়নি। হাসিনা 18 জুলাই পদত্যাগ করতে চেয়েছিল, কিন্তু বিএনপি সাহস করে নেই যে না, আসলে হাসিনার পতন হবে। অতএব এনসিপির যতই সমালোচনা আপনারা করেন না কেন বা আমরা করি না কেন, এদের সম্মানের জায়গাটা যদি আমরা না দিই তাহলে এটা একটা বেইমানি হবে। এবার আসে আলোচনায়। এনসিপির সমাবেশে কেন বোমা হামলা? জাস্ট আপনারা এটা দেখছেন, তাও আবার জুলাই মাস, যে জুলাইতে সে নাহিদ, হাসনাত, শারজিস, এদের যে ট্যাগ, সে ডিবি অফিসের চিত্র একটু মনে করেন। আরো বিভিন্ন সময় নাহিদকে ধরে পিটিয়ে কি অবস্থা করেছে, কিভাবে কঠিন পরিস্থিতিতে চিকিৎসা নিয়েছিল নাহিদ ইসলাম রায়, নাসিরুদ্দিন পাটোয়ারিরা গণস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। জাস্ট রিমেম্বার ইট। এনসিপির অনেক সমালোচনা করতে চাই, করবো, কিন্তু জুলাইয়ের স্মৃতি মাথায় আসলে ওদের ছোটখাটো দোষ ত্রুটি আমরা ক্ষমা করে দিতে চাই। আমার সন্তান, আপনার সন্তান যদি দোষ করে একটু বকা দিও, আবার বুকে টেনে নেই। আমরা যদি কৃতজ্ঞ জাতি হই তাহলে এনসিপিকে বকা দিলেও আবার বুকে টেনে নিতে হবে। মাইন্ড ইট, দিস ইজ জুলাই মাস। জাস্ট একটু 2024 সালে জুলাইতে ফিরে যান। কি ঘটেছিল? বিএনপি জামাত ওদের ছাড়া কিছু করতে পারতো? বিএনপি জামাত আন্দোলন করার সাহসই রাখতো না। তারা বলতেই সাহস পেত না যে আমরা আন্দোলন করি। এরা বলতো না আমরা এর সাথে নাই, আমরা এর সাথে নেই। বিএনপি বলতো আমরা এর সাথে নাই, এর সাথে নেই। আর জামাত তো এক প্রকার নিষিদ্ধ ছিল। জামাত তো ব্যানার নিয়ে আন্দোলনের বৃহত্তর স্বার্থে রাজপথে নামে, তাদেরকে রেসপেক্ট করতে হবে। এখন এটা হচ্ছে একটা জায়গা, কিন্তু রাজনীতি এত সহজ নয়। অবদান, ত্যাগ, এগুলো হিসাব নিকাশ করে এগুলো বিবেচনায় রাজনীতি হয়। রাজনীতি অত্যন্ত জটিল এবং কমপ্লেক্স একটা বিষয়। রাজনীতিতে অনেক খেলা থাকে। রাজনীতিতে এই জুলাই মাসেও, এই আবেগের মাসেও নানান খেলা আপনারা দেখতে পাবেন। সেই খেলা শুরু হয়ে গেছে। এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার, দেশি বিদেশি বিভিন্ন ডিপ স্টেটের একটা প্রজেক্ট আছে যে জামাতের চাইতে এনসিপিকে হাইপ বেশি দেওয়া, এবং এনসিপিকে জামাতকে বাদ দিয়ে বিরোধী দল বানানোর একটা প্ল্যান আছে, এবং বিএনপিরও একটা অংশ সেটা চায়, যদিও এটা একটা অলিক কল্পনা বিলাস। এবং এনসিপিরও অনেকে সেই স্বপ্ন দেখে যে আমরা হবো জামাতকে সারপাস করে প্রধান বিরোধী দল। এবং অনেকে কিন্তু এনসিপির অনেকে এই ন্যারেটিভ সামনে আনছে যে জামাত কিসের বিরোধী দল, বিরোধী দল তো আমরাই তো আসল বিরোধী দল, এই সেই নানান কিছু। জামাতের চাইতে এনসিপির পারফরমেন্স ভালো, জামাত বিরোধী দল হিসাবে ব্যর্থ, এরকম নানান আলোচনা এনসিপির লোকজনই করে। আর যেহেতু এনসিপিকে প্রধান বিরোধী দল বানানো, জামাতকে সারপাস করে দেশি বিদেশি ডিপ স্টেট এবং গোয়েন্দা সংস্থার প্রজেক্ট রয়েছে, এই জন্য কৃত্রিমভাবে তাদেরকে নিয়ে একটা হাইপ তৈরি করা বা তাদেরকে উপরে উঠানো, একটা আবহ তৈরি করা, এরকম অনেক ঘটনা আপনারা দেখবেন। আমি বলছি না যে সাভারে বোমা হামলা গোয়েন্দা সংস্থার সৃষ্টি। গোয়েন্দা সংস্থার সৃষ্টি হলো এনসিপির লোকজন তো ভয় পেয়েছে, সেটা কেন হবে?
আর গোয়েন্দা সংস্থা কেন খেলবে, এই জন্যই আমরা তদন্ত চাই। এবার এনসিপির কেউ এই ধরনের খেলার সাথে জড়িত কিনা, দ্যাটস অলসো কোয়েশ্চেন। তো এখানে সাপোজ এনসিপির সমাবেশে বোমা হামলা, এখন এনসিপির লোকজন প্রচার করা শুরু করেছে, টার্গেট কেন এনসিপি? দেখছেন, ওই জামাত কিন্তু কিছু বলে না, শিবির কিন্তু বলে না, এনসিপির প্রধান শক্তি। হ্যাঁ, ইটস ট্রু দ্যাট এনসিপি আওয়ামী লীগের টার্গেট আছে। আওয়ামী লীগ কোনোদিন ফিরতে পারলে এনসিপিকে একদম কচুকাটা করবে। একই সাথে যেখানে সরকারেরও কেউ কেউ বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা তারাও এরকম একটা নাটক মঞ্চস্থ করতে পারে যে দেখেন এনসিপি কেই টার্গেট করা হয়, এনসিপি হচ্ছে আসল, এনসিপি অল ইন অল। কিসের জামাত? জামাত কিন্তু কেউ কিছু বলে না। এবং বিভিন্ন জায়গায় জামাতের লোকজনকে হত্যা করে নিয়মিত। এই যে বগুড়ায় সম্রাট নামের এক জামাত নেতাকে হত্যা করা হয়েছে, নিয়মিত জামাতের লোকজনকে পিটিয়ে কুপিয়ে একদম মূর্ষ অবস্থায় করে ফেলে, হাত পা চোখ টোক উড়িয়ে ফেলে, এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে। এই যে গুলিস্তানে 2 দিন আগে ঘটেছে, একদম ক্রিটিক্যাল অবস্থা করেছে 3 জনকে, তারা মারা যেতে পারতেন, এরকম আল্লাহ তাদের বাঁচিয়েছে। এরকম ঘটনা দেশের বিভিন্ন জায়গায় নিয়মিত ঘটে, কিন্তু তারপরে দেখবেন যে মিডিয়া এগুলো হাইলাইট করে না। এনসিপির কারো গায়ে ডিম মারলেও এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। মিডিয়া কিন্তু জামাতকে ওইভাবে প্রিভিলেজ দেয় না। মিডিয়া এনসিপি কে এমন ভাবে উপস্থাপন করে, বা এনসিপির কোনো বিষয় বা ঘটনা এমন ভাবে উপস্থাপন করে যাতে মনে হয় যে এনসিপি প্রধান বিরোধী দল, এনসিপি বড় দল, জামাতের চাইতে এনসিপির গুরুত্ব বেশি। এবং জামাতের সাথে বিএনপির কোনো শত্রুতা নাই, বিএনপি জামাত ভাই ভাই, বিএনপি জামাত একে ওদের দল। জামাত কখনো বিএনপির বিরোধী দল হতে পারবে না, কারণ বিএনপি জামাতের আকীদা মান্না যায়, বিএনপি জামাত একসাথে চলে, ভাগ বাটোয়ারা করে খায়। অতএব বিরোধী দল যদি হয় এটা এনসিপি হতে পারবে, এরকম একটা কৃত্রিম হাইপ মিডিয়াও দেওয়ার চেষ্টা করে। আর এগুলো প্রতিষ্ঠিত করার জন্যই এরকম বোমা হামলা বা এরকম অনেক ঘটনা ঘটতে পারে, বা সামনে আপনারা দেখতে পারেন, আরো অনেক কিছু দেখবেন। এবং এখানে এই হামলার ঘটনা, অবশ্যই হামলার ঘটনা নিন্দনীয়, আমরা প্রতিবাদ করছি প্রথমে, কিন্তু তারপরে মিডিয়া যেভাবে প্রেজেন্ট করছে এবং এই হামলার ঘটনাকে কেন্দ্র করে বা পুঁজি করে এনসিপির লোকজন কি ন্যারেটিভ বাজারে সরানোর চেষ্টা করছে, এবং পুরো জুলাই মাস জুড়ে এনসিপিকে পার্টিনেন্ট করার নানান আয়োজন কৃত্রিমভাবে। স্বাভাবিকভাবে আমরা তো চাই যে এনসিপি, এবং আমি ভবিষ্যৎবাণী করছি যে এনসিপি নাটক করুক, যাই করুক, বা এনসিপিকে নিয়ে গোয়েন্দা সংস্থা খেলুক, এই এনসিপির ছেলেরা একদিন ক্ষমতায় যাবে, এটা আমার ভবিষ্যৎবাণী। এবং সেটা বেশি দিন লাগবে না, 10 থেকে 15 বছরের মধ্যে এনসিপি ক্ষমতা যাবে। মাইন্ড ইট, জামাত ক্ষমতা যেতে না পারলেও এনসিপি ক্ষমতা যাবে, দিস ইজ ট্রু। কিন্তু রাজনীতিতে ফেয়ার পলিটিক্স হতে হবে, আনফেয়ার পলিটিক্সকে তো আমরা ডিফেন্ড করতে পারি না। আপনি কৃত্রিম ভাবে যান, এটাই তো বাংলাদেশের একটা নোংরা খেলা, যে জনগণের ভোট মুখ্য নয়, গোয়েন্দা সংস্থার খেলা, ডিপ স্টেটের খেলাই মুখ্য। এবং দক্ষিণ এশিয়ার রাজনীতি এটা হচ্ছে। ইমরান খানকে হঠাৎ করে টান দিয়ে উপরে উঠানো হয়েছে, আবার টান দিয়ে নামানো হয়েছে। এই জন্য আমরা চাই যে জনগণ যাদেরকে চাইবে তারা ক্ষমতা আসবে। আমাদের আইনমন্ত্রী সাহেব দেখেন, উনি প্রধানমন্ত্রীর সামনেই বক্তব্য দিতে যায় বলতেছে বাংলাদেশে মৌলবাদী উত্থান হয়েছে। এই মৌলবাদী কথাটা কিন্তু সাধারণ কথা না, এটা অন্যদিকে ইঙ্গিত করে, কিন্তু এর আসল অর্থ কিন্তু পজিটিভ। মৌলবাদী মানে আপনি মনে প্রাণে এই ধর্মটাকে বিশ্বাস করেন, যার জন্য আপনাকে মৌলবাদী বলা হয়। সেটা যে কোনো ধর্মের লোক মৌলবাদী হইতে পারে। একজন সনাতনী ধর্মের ভাই বোন যদি ওই ওনার ধর্মকে খুব বেশি ভালোবাসে, মনে প্রাণে লালন করে, তাহলে উনি মৌলবাদী, হিন্দু মৌলবাদী, এভাবে খ্রিস্টান মৌলবাদী হইতে পারে, মুসলিম মৌলবাদী হইতে পারে। কিন্তু উনি কিন্তু ইঙ্গিত করতেছে ওই যে রাজাকারের দল। হ্যাঁ, ওই জন্যই কথাটা বলতেছে, তো মুখে বলতেছে না। কে বলতেছে? সোজা সাজা মানুষ ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উনি বলতেছে। উনি সোজা সাজা বলেই বলতেছে, কিন্তু যারা মুখে এক কথা আর ওই যে ভিতরে একটা রূপ। প্রথমে যে গল্পটা করলাম, মানুষের 2টা রূপ থাকতে পারে, কিন্তু একটা দলের 2টা রূপ থাকবে কেন? দলের নেতাদের 2টা রূপ থাকবে কেন? উনি এই ধরনের কথা বলবে কেন? বলার পিছনে কারণ আছে। একটু অতীতে যেতে হবে, এবার কি আর হাসপাতালের ভিতরে একটু ঢুকতে হবে। সেদিন বিকালবেলা আমাদের ডাক্তার শফিকুর রহমান স্যার গেছিলেন বেগম খালেদা জিয়াকে দেখতে, এই হাসপাতালের ভিতরে অনেকক্ষণ ছিলেন, ওখানে দোয়া দরুদ পড়ছে। সন্ধ্যার দিকে উনি যখন বাইরে হয়ে চলে গেল, আমরা দেখলাম ঠিক তার 1 ঘন্টা পর লন্ডন থেকে একটা বার্তা আসলো। ঠিক ওই দিনই, আপনারা মিলাই দেখেন, ওই দিনই তারেক রহমান সাহেব বলছিল বাংলাদেশের মৌলবাদীর উত্থান হয়েছে। জঙ্গি শব্দটা বলে নাই, মৌলবাদীর উত্থান হয়েছে ওই দিন বলছিল। কাকে বলতেছে? যে ওনার মাকে একটু আগে দেখে আসলো, দোয়া করে আসলো, ওনাদেরকে ইঙ্গিত করতেছে মৌলবাদী হিসাবে। যার জন্য এখন এই নেতাদের অনেকেই এই কথাটা বলে, কারণ উনি তো ওনার ওই কথাটা উইথড্র করে নাই। উনি তো বইলা ছাইরা দিছে, যেভাবে বইলা ছাইরা দিছিল গুপ্ত গুপ্ত, ওই যে গুপ্ত, আর কিন্তু উনি গুপ্ত বলে নাই। কিন্তু মাঠ পর্যায়ে সবাই ওই গুপ্ত নিয়ে বহুদিন আমরা সময় কাটাইছি। কিন্তু এই যে মৌলবাদী মৌলবাদী এখনো বলা চালু রাখছি। আমরা আসলে বলতে চাই কি, ওরা রাজাকার রাজাকার, ওরা জঙ্গি জঙ্গি, ওরা ইসলাম নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা করে, এগুলাই বলতে চাই আমরা। আর ওইটারই সারমর্ম হচ্ছে মৌলবাদী। বইলা শান্তি যদি পান বলতে থাকেন, কোনো অসুবিধা নাই। বর্তমানের জনগণ, এই দেশের মানুষ আর আগের মতো ঘুমায় নাই, তো জেগে উঠছে, সব কিছু বুঝতে পারে। যার জন্য অনুরোধ করবো এগুলা বলা বন্ধ করেন, এই বিবাদটা তৈরি করেন না, হজম করতে পারবেন না তো এই জেনারেশনের সাথে টক্কর দিয়া খুব একটা বেশি দূর আগাইতে পারবেন না। আপনারা যেটা বলবেন মুখের উপরে জবাব দিয়ে দিবে, তো ওরা বেয়াদব। আমরা বলি বেয়াদবি না করলে তো ভাই জবাব দেওয়া যায় না। আর জবাব দিতে গেলে ভাই ওই যে গালি ফালি চলে আসে, ওই গালি নিয়ে কত কিছু ঘটা গেল, দেখলেন তো। এই জেনারেশন হচ্ছে মৌমাছির মতো, বুঝছেন? ঢিল দিবেন, বাঁচতে পারবেন না। হ্যাঁ, একটা ঢিল মারবেন, 10টা খাইবেন। এই জেনারেশন এরকমই। দেখেন না, আমাদের প্রধানমন্ত্রী বলছিল দুর্নীতি টুটি চাইবা ধরুম।
এখন ওইটারে ব্যঙ্গ করে লিখতেছে দুর্নীতির বিচি চাইবা ধরুন। কারণ কি জানেন, সরকার যতটুক আগায়, যতটুক সুনাম কামায়, যত কিছু ভালো কাজ করে, সব ধ্বংস হয়ে যায় কাদের জন্য? ওই যে মাঠ পর্যায়ে ওইসব শয়তানগুলোর জন্য সবকিছু ধ্বংস হয়ে যায়। এখন দেখেন ওই যে বিচি চাইবা ধরাটাকে মিলাইছে টুটি চাইবা ধরার সঙ্গে, টুটি চাইবা ধরার সঙ্গে বিচি চাইবা ধরা মিলাই দিছে। দুর্নীতির টুটির কথা বলছে, ওই টুটি কই থাকে? ওই বিচির মধ্যে থাকে। এইটা নিয়ে এখন প্রচুর ট্রল হচ্ছে। আপনি যতই ভালো কাজ করেন না কেন, মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু আগায় যান না কেন, আপনার টাইনা নিচে নামায় নিয়ে আসবে কে জানেন? বিরোধী দল না, আপনার দলের লোক। আপনার দলের লোকের কারণেই আপনি আগাইতে পারবেন না। আমার এই ছোট্ট কথাটা আপনারা নোট করে রাখেন সবাই। আপনারা কোন কথা কখন বলেন, কেন বলেন, কি উদ্দেশ্যে বলেন আমরা তো বুঝি। যেমন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আজকে বলতেছিল মেড ইন ইন্ডিয়া। কে? আওয়ামী লীগ, শেখ হাসিনা। মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়ার আর কোনো জায়গা হবে না বাংলাদেশে। আর কাদের হবে না? মেড ইন পাকিস্তানের, তাদের কোনো জায়গা হবে না। এই দেশে জায়গা হবে কাদের? জাতীয়তাবাদী দলের জায়গা হবে, ওই বিএনপির জায়গা হবে, আর কারো জায়গা হবে না। এখন দেখেন উনি যে মেড ইন ইন্ডিয়া বললো শেখ হাসিনা বা আওয়ামী লীগকে, এখন মানুষ বলতেছে ও ঠাকুর ঘরে কে রে কলা খাই না। কারণ উনাকে সবাই মেড ইন ইন্ডিয়া বলতো, বলছে না শিলং শিলং মেড ইন ইন্ডিয়া, যার জন্য এখন উনি মেড ইন ইন্ডিয়া বলতেছে আওয়ামী লীগ আর হাসিনাকে। তার মানে আমি বাংলাদেশি, আমি মেড ইন বাংলাদেশ, এইটাই তো বুঝাইতে চাইছে। এইটা নিয়েও ট্রল হচ্ছে, মানুষ এইটাও বিশ্বাস করতে চাচ্ছে না। কেন বিশ্বাস করবে? আপনি তো বলছিলেন মাদকের টুটি চাইপা ধরবেন, আবার সেই টুটির জান থাকে কোথায়? বিচির মধ্যে। এটা মাথায় রাখেন। এখন এই বিচি চাইপা যে ধরবে না, সরি টুটি চাইপা যে ধরবে দুর্নীতির আর ওই মাদকের, ওই মাদকটা কই থেকে আসে? এই কক্সবাজার যেদিন মাদক মুক্ত হবে সেদিন বুঝবেন বাংলাদেশ মাদক মুক্ত হয়ে গেছে। এটা আমি অ্যাডভান্স বলে রাখলাম আপনাদেরকে। আপনারা খালি ফলো করবেন, সারা দেশের দিকে তাকাইবার দরকার নাই, ওই কক্সবাজারের দিকে তাকায় থাকবেন। ওই কক্সবাজার মানেই কিন্তু সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী। উনি যখন এই কক্সবাজারকে মাদক মুক্ত করতে পারবে, আমরা বুঝানো সারা বাংলাদেশ হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুইলা বলা উচিত, হ্যাঁ খুইলা বলা উচিত। আপনার কার্যক্রম সবকিছুতেই মনে হয় পজিটিভ পজিটিভ, কিন্তু আপনাদের লোকজনের কথায় মনে হয় নেগেটিভ নেগেটিভ। এই যে দুইটা রূপ বিএনপির, কোন রূপটা আমরা বাইচা নেব? আপনি নিজের হাতে আমান আজমিকে যে সম্মানটা দিচ্ছেন, এরকম সম্মান কি আপনার দলের লোকজন দেয়? দেয় না। আপনার মনের কথা তারা নিশ্চয়ই বুঝতে পারে না, তাদেরকে আগে বুঝান। নাইলে হবে কি জানেন, আপনার সমস্ত অর্জন ধূলিসাৎ হয়ে যাবে। একটা ছোট্ট গল্প বলে শেষ করে দিতেছি। এক গাধা আর এক কুকুরের গল্প। দুজনে দৌড় দিবে, দৌড় দিয়ে যে আগে যেতে পারবে সে সিংহাসনে বসবে। কেউ কিন্তু মাইন্ড করবেন না, কুকুরের সাথে কারো আমি তুলনা করতেছি না, এটা একটা গল্প। আর কুকুর হচ্ছে ভাই সবচেয়ে আপনজন, সবচেয়ে বিশ্বস্ত প্রাণী। বাঘের বাচ্চা বললে খুশি হয়, কিন্তু বাঘের কাছে যাইতে পারবেন সঙ্গে সঙ্গে থালা মাইরা খায়া ফেলাইবো। আর এই কুকুর আপনার জীবন রক্ষা করবে, আপনার পাহারা দিবে, আপনার বন্ধু, সে অর্থে নিবেন। ওই কুকুর আর গাধা দৌড় দিছে, যে আগে যাবে সিংহাসনে বসবে। গাধা দৌড়ে যায়, ভাই সিংহাসনে বসে গেছে, বসে এদিক তাকায় ওদিক তাকায়, কুকুর ভাইরে দেখে না। আমার ভাইটা গেল কই? কিছুক্ষণ পর দেখে হাঁপাইতে হাঁপাইতে কুকুরটা আসছে। কি ভাই তোরা তো দেরি কেন, তোর গায়ে খামছি কেন? হ্যাঁ ওই কুকুরের গায়ে খামছি, রক্তাক্ত কামড়। ওই কুকুর তখন ওই গাধার কাছে কাইন্দা কাইন্দা বলতেছে, আমার জাতি ভাই আমাকে রাস্তায় আটকাইছে, প্রত্যেক মহল্লায় মহল্লায় বাধা দিছে আমার জাতি ভাইরা, ঘেউ ঘেউ করে আমার কামড়াইছে, আমার সময় নষ্ট করছে, প্রত্যেকটা মহল্লা পার হইতে গিয়ে আমি বাধাগ্রস্ত হয়েছি, যার জন্য সিংহাসনে বসতে পারলাম না। দেখেন সে নিজের জাতি ভাইয়ের জন্য সিংহাসনে বসতে পারলো না, পথে পথে বাধাগ্রস্ত হইলো। এরকম যদি বাধাগ্রস্ত হইতে থাকে কোনো সরকার, কেউ তো আগাইতে পারবেন না। এই সরকার ওই সরকার যে সরকারই আসুক না কেন, তার দলের লোক যদি, তার নিজের লোক যদি তাকে বাধাগ্রস্ত করে, সে কি আগাইতে পারবে? জীবনও আগাইতে পারবে না। যাই হোক, বুঝাইতে গিয়ে অনেক রকম কথা বললাম, কেউ কিছু মনে নেবেন না, ক্ষমার চোখে দেখবেন। বিদায়ের আগে শুধু এইটুকুই বলবো, জুলাই চলতেছে, 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা অপেক্ষায় থাকবো। 70 ভাগ ভোট নিয়ে আমরা এখনো অপেক্ষায় আছি। আর আপনারা 51 ভাগ ভোট নিয়ে সংসদে চলে গেছেন, সিংহাসনে বসে গেছেন, দেশ চালাইতেছেন। 70 ভাগ ভোটের অধিকার কই? সেটা কি আপোষ হবে? নিশ্চয়ই আপোষ হবে না। দর্শক, আমাদের এই এপিসোডটি বিভিন্ন রাজনৈতিক খুঁটিনাটি সকল বিষয় সম্পর্ক নিয়ে সাজানো হয়েছে। আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে আপনারা দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে আপনারা যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।